হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকের ক্লাসে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী বা বাংলাদেশ অ্যাফেয়ার্স। এই বাংলাদেশ অ্যাফেয়ার্স হচ্ছে একটা বেশ বড় মার্ক ক্যারি করে বিসিএস পরীক্ষায়, প্রিলিমিনারি এবং রিটেন দুটাতেই। তো এটাতে প্রিলিমিনারিতে হচ্ছে 35 মার্ক এবং রিটেনে 200 মার্ক। তো এই প্রিপারেশনটা আমরা কিভাবে নিব সেই জিনিসটা আমরা বুঝতে চাচ্ছি। এর জন্য আমরা আগে দেখব যে এটা সিলেবাস কি, সিলেবাসে টোটাল কি কি জিনিস আছে। তো সিলেবাসের ব্রেকডাউনটা আমরা একটু দেখব। তার আগে আমি আরও কিছু জিনিস একটু বলি যে বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি। তো আমরা বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষা যে দিতে চাচ্ছি তার জন্য আমার কাছে মনে হয় যে বাংলাদেশ সম্পর্কে আমাদের একটা সম্যক ধারণা থাকা উচিত, প্রপার আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত। এখন সম্যক ধারণা বলতে আমি আসলে কি বোঝাচ্ছি, যে আপনি একটা দেশ সম্পর্কে যদি জানতে চান আপনাকে ওই দেশের কি কি জিনিস জানতে হবে। একটা দেশের তো অনেক আসপেক্ট আছে, তো কোন কোন আসপেক্ট আপনার হচ্ছে জানতে হবে বা বুঝতে হবে। তা আপনি যদি বিসিএস এর এই বাংলাদেশ বিষয়াবলীর সিলেবাসটার দিকে তাকান, আপনি দেখবেন সেখানে ঠিক গুরুত্বপূর্ণ যে আসপেক্টগুলো একটা দেশের, যেটা জানলে আপনি একটা দেশকে জানতে পারবেন, সেই আসপেক্টগুলোই তুলে ধরা হয়েছে। ফর এক্সাম্পল কৃষি, বাংলাদেশ কৃষি প্রধান দেশ, তাহলে কৃষি সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। এরপরে বাংলাদেশের যে শিল্প আছে সেই শিল্প নিয়ে আলোচনা আছে আমাদের সিলেবাসে। তারপরে হচ্ছে যে বাংলাদেশের ভৌগোলিক ভূপ্রকৃতি সেটা নিয়ে আলোচনা আছে। এই প্রত্যেকটা জিনিস আমরা যখন ইন্ডিভিজুয়ালি জানবো, এই প্রত্যেকটা জিনিস জানার মাধ্যমে সেই ডটগুলো কানেক্ট করার মাধ্যমে আসলে আমরা পুরা বাংলাদেশ সম্পর্কে জানতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা সামনে আগাই। আচ্ছা, আমার পরিচয়টা দেই। আমি সুদীপ্ত, আমি হচ্ছে 45তম বিসিএস এ প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত, আর বর্তমানে আমি বিটিসিএল এ কর্মরত আছি। আমি পড়াশোনা করেছি ট্রিপলি বুয়েট থেকে। আচ্ছা, বিসিএস পরীক্ষার 3টা ধাপ, প্রিলিমিনারি, তারপর রিটেন, তারপর ভাইবা। তো আপনি যদি হচ্ছে একদম শেষ পর্যায়ে অর্থাৎ ক্যাডার হিসাবে নিজেকে দেখতে চান, সেক্ষেত্রে আপনার একটা সলিড আন্ডারস্ট্যান্ডিং লাগবে প্রত্যেকটা সাবজেক্টের। সো আপনাকে একটা স্ট্র্যাটেজি মেনে আপনার প্রিপারেশনটা কন্টিনিউ করতে হবে। তো এই ভিডিওতে আমরা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলীর যে স্ট্র্যাটেজি সেটা নিয়ে আলোচনা করব। তা আমরা একবারেই আমাদের আলোচনায় চলে যাই। তো প্রথমে হচ্ছে বাংলাদেশ বিষয়াবলীর আলোচনা। তো বাংলাদেশ বিষয়াবলীতে আমরা দেখতে পাচ্ছি আমাদের 30 মার্কের একটা অংশ থাকবে বাংলাদেশ বিষয়াবলী। এখানে কি কি জিনিস থাকবে আমরা একটু বোঝার চেষ্টা করি। বাংলাদেশের জাতীয় বিষয়, জাতীয় বিষয় বলতে কি বাংলাদেশের ইতিহাস। ইতিহাস কি একদম প্রাচীনকাল থেকে, একদম প্রাচীনকাল থেকে আমাদের যে বর্তমান দেশ বাংলাদেশ সেটা কিভাবে আসলো, কি হলো, কারা কারা এই দেশকে শাসন করছে ইন দ্য মিন টাইম, সেই জিনিসগুলো আমাদের এখানে জানতে হবে। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে যখন 1947-এর পরে ভারত এবং পাকিস্তান দুইটা দেশ ভাগ হয়ে যায়, তারপরে হচ্ছে আমরা পূর্ব পাকিস্তানের অংশ হিসেবে আসি। তারপরে আমাদের এখানে ভাষা আন্দোলন হয়েছে, 1954-এ একটা ইলেকশন হয়েছে, 1969-এ গণ অভ্যুত্থান হয়েছে, 1971-এ আমাদের মহান মুক্তিযুদ্ধ হয়েছে। এই পুরা জিনিসগুলো আমাদেরকে এখানে একটু পড়তে হবে বাংলাদেশের জাতীয় বিষয়াবলীর মধ্যে। এরপর আমি যেটা বললাম যে বাংলাদেশ কৃষি প্রধান দেশ, সুতরাং এর কৃষি সম্পর্কে আমাদের একটু জানতে হবে যে আমাদের আসলে কি কি শস্য এখানে উৎপাদিত হয়, সেগুলো বহুমুখীকরণের কি কি ব্যবস্থা আমরা নিয়েছি। তারপরে আমাদের জানতে হবে বাংলাদেশের জনসংখ্যা বর্তমানে কত, বা এই জনসংখ্যা যে কত সেটা আমরা কিভাবে জানি, জনশুমারি বা আদমশুমারির মাধ্যমে আমরা জানি। বাংলাদেশে বাঙালি ছাড়াও আর কোন কোন গোষ্ঠী আছে তাদের সম্পর্কে আমাদের একটু জানতে হবে। ঠিক আছে, এরপরে আমাদের জানতে হবে বাংলাদেশের অর্থনীতি বিষয়। অর্থনীতি বলতে কি, ধরেন আমি আপনি সবাই চাকরি করছি বা ব্যবসা করছি, এটা আমাদের নিজস্ব অর্থনীতি। কিন্তু ওভারঅল আমাদের দেশ, আমাদের দেশকে তো আর্ন করতে হয়, সে কোথা থেকে আর্ন করে, তার আর্নিং এর মধ্যে কোন খাতে কত টাকা সে আর্ন করে, এই জিনিসগুলো আমাদেরকে একটা জানতে হবে। এবং অর্থনীতির এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স বা সামষ্টিক অর্থনীতি। হ্যাঁ, আর আমাদের ব্যক্তিগত পর্যায়ে অর্থনীতি যেটা সেটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। তাহলে বাংলাদেশের অর্থনীতির যে সূচকগুলো সেগুলো আমাদের একটু বুঝতে হবে, আমাদের জিডিপি কত, জিএনপি কত। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমাদের একটু জানতে হবে। এরপরে বাংলাদেশের শিল্প ও বাণিজ্য, যে আমাদের এই দেশটা সেখানে কি কি পণ্য উৎপাদিত হয়, কি কি শিল্প আছে, সেগুলার ব্যবস্থাপনা কিভাবে হয়, বৈদেশিক লেনদেন আমরা কিভাবে করি, বাংলাদেশে ব্যাংক এবং বীমার ব্যবস্থাপনা কিভাবে হয়, এগুলো আমাদের বাংলাদেশ বিষয়াবলীর আলোচ্য বিষয়। এরপরে আছে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, বাংলাদেশের সংবিধান বা কনস্টিটিউশন।
এখানে আমরা কি দেখব? আচ্ছা, তার আগে একটা কথা বলে নেই, কনস্টিটিউশন বা সংবিধান আসলে কি? এটা হচ্ছে একটা রাষ্ট্রের প্রধান প্রধান একটা দলিল। এই দলিলে হচ্ছে আমরা জাতিরাষ্ট্র হিসাবে আমাদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাগুলো এখানে লিপিবদ্ধ করা আছে, বা বাংলাদেশের সরকার কিভাবে ফাংশন করবে সেটার গাইডলাইনই সংবিধানে দেওয়া আছে। তো সরকার কিভাবে আসলে ফাংশন করে, তারা বিভিন্ন আইন প্রণয়ন করে। তো কোনো আইন যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় তাহলে কিন্তু সেই আইনটা বাতিল হয়ে যাবে, ঠিক আছে? তো সংবিধান সম্পর্কে আমাদের একটু বিস্তারিত জানতে হবে, যে সংবিধানে কি কি মূলনীতি আছে, সংবিধানে এখন পর্যন্ত কি কি সংশোধনী হয়েছে, তারপরে সংবিধানের বৈশিষ্ট্য কি, সেখানে প্রস্তাবনা কি আছে, মৌলিক অধিকার সেখানে কিভাবে ডিফাইন করা আছে, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। আচ্ছা, এরপরে আমাদের জানতে হবে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা কি। আমরা সবাই জানি বাংলাদেশে আসলে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা আছে, অর্থাৎ এখানে একাধিক রাজনৈতিক দল আছে। সেই রাজনৈতিক দলগুলো হচ্ছে নির্বাচনে পার্টিসিপেট করে, তারপর যারা সবচেয়ে বেশি ভোট পায় বা সবচেয়ে বেশি আসন পায় সংসদে, তারাই হচ্ছে সরকার গঠন করে। তো এই রাজনৈতিক দলগুলো কিভাবে গঠন হয়েছে, তাদের ভূমিকা কি, বিরোধী দল এবং ক্ষমতাসীন দলের সম্পর্ক কি, তারপরে সুশীল সমাজ কি, তাদের হচ্ছে ভূমিকা কি, এই জিনিসগুলো আমরা এখানে একটু পড়াশোনা করার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব। এরপরে আছে হচ্ছে আমাদের সরকার ব্যবস্থা। তো সরকারের হচ্ছে তিনটা অংশ: আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। এই বিভাগগুলো কিভাবে ফাংশন করে, প্রত্যেকটা বিভাগের কাঠামোটা কি, তাদের হচ্ছে ব্যবস্থাপনা কিভাবে হয়, স্থানীয় সরকার কি, এই জিনিসগুলো আমাদের একটু জানতে হবে প্রিলিমিনারি পরীক্ষার জন্যই। হ্যাঁ, এবং এই সরকার ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, এই দুইটা অংশের কথা কিন্তু আবার আমাদের এই সংবিধানের মধ্যে আছে। তার মানে আপনি যদি সংবিধান সম্পর্কে খুব চমৎকার একটা আইডিয়া নিতে পারেন, আপনার সংবিধান তো কাভার হবেই, অ্যাট দ্য সেম টাইম রাজনৈতিক ব্যবস্থাও কাভার হয়ে যাবে, সরকার ব্যবস্থাও কাভার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আর প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাসে সর্বশেষ যে টপিকটা আছে সেটা হচ্ছে আমাদের জাতীয় অর্জন, আমাদের বিশিষ্ট ব্যক্তিত্ব। যেমন ধরেন আমাদের দেশের কোনো বিজ্ঞানী যদি আন্তর্জাতিক কোথাও কোনো পুরস্কার পায়, সেটা তো অবশ্যই আমাদের জাতীয় অর্জন। আমাদের কোনো একটা স্পোর্টস টিম যদি কোনো ট্রফি জিতে, সেটা আমাদের জাতীয় অর্জন। তো এই ব্যাপারগুলো আমাদের একটু দেখতে হবে। বা বাংলাদেশের কোনো চলচ্চিত্র যদি পুরস্কার পায়, জাতীয় পুরস্কার পায়, বাংলাদেশের খেলাধুলা, এই যে চলচ্চিত্র বললাম, যদি কোনো আন্তর্জাতিক পুরস্কার পায়, তো আমাদের দেশের ইমেজ বাড়ানোর জন্য পজিটিভ যা কিছু ডেভেলপমেন্ট, সব কিছু হচ্ছে এই 9 নম্বরের মধ্যে ইনক্লুডেড। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমাদের একটু দেখতে হবে, যে আমাদের দেশ পুরা বিশ্বে কোথায় কি করতেছে, আমাদের জাতীয় অর্জনগুলো কি কি। এই হচ্ছে মোটামুটি প্রিলিমিনারির জন্য বাংলাদেশ বিষয়গুলিতে আমাদের পড়তে হবে এই সব টপিকের আউটলাইন। তাহলে বোঝাই যাচ্ছে যে বাংলাদেশকে আমরা জানতে চাই, বাংলাদেশকে জানার জন্য যতগুলো আসপেক্ট আছে, এই 9টা আসপেক্টের মাধ্যমে আমরা বাংলাদেশকে মোটামুটি একটু বোঝার চেষ্টা করেছি ব্রিফলি প্রিলিমিনারির জন্য। এখন রিটেনে সিলেবাস আসলে নতুন কিছু না, এই যে 9টা জিনিস আছে এখানে, এইগুলাকেই আরেকটু বিস্তারিতভাবে রিটেনে বলে দেওয়া আছে। এবং সেখানে আমরা যেটা করব, এইখানে যেগুলো হয়তো আমরা একটু কয়েকটা তথ্য জেনেছি বা জাস্ট দুইটা একটা বুলেট পয়েন্ট জেনেছি, আমাদেরকে রিটেনে যেটা করতে হবে ওই টপিকগুলোর বিস্তারিত জানতে হবে, যাতে ওই টপিক থেকে যদি আমাদেরকে খুব গভীরেও প্রশ্ন করা হয় যেন আমরা উত্তর দিতে পারি। তাহলে আমরা একটু রিটেনের সিলেবাসটার দিকে তাকাই। প্রথমে 1 নম্বরে কি বলতেছে, জিওগ্রাফি অফ বাংলাদেশ, বাংলাদেশের ভূপ্রকৃতি। এবং এইখানে কি অফ ডিফারেন্ট এরিয়াস অ্যান্ড রিজিয়নস, যেমন বাংলাদেশে বরেন্দ্র অঞ্চল আছে, তারপরে বাংলাদেশে হচ্ছে সুন্দরবন অঞ্চল আছে, বাংলাদেশে সমভূমি অঞ্চল আছে। তো প্রত্যেকটার জিওগ্রাফি নিয়ে আমাদেরকে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে জানতে হবে। আচ্ছা, তারপরে কি বলতেছে, ডেমোগ্রাফিক ফিচার জানতে হবে, আমাদের এথনিক অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি জানতে হবে। যে আমরা কিন্তু প্রিলিতে এগুলো দেখছি, যে আমাদের বাঙালি যে জাতিগোষ্ঠী, এছাড়া যে সমস্ত আমাদের দেশে অন্যান্য যারা গোষ্ঠী আছেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী বলি বা আদিবাসী বলি, তাদের যে জীবন আচরণ সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তারা কোন কোন জেলায় থাকেন, কোথায় থাকেন, তাদের খাদ্যাভ্যাস কি, এগুলো নিয়ে আমাদেরকে একটু জানতে হবে, বা তাদের লাইফস্টাইলের ফিচারগুলা কি কি। এরপরে কি, হিস্ট্রি অ্যান্ড কালচার অফ বাংলাদেশ ফ্রম অ্যানশিয়েন্ট টু রিসেন্ট টাইমস। এই জিনিসটাও কিন্তু আমরা প্রিলিমিনারিতে শুরুতেই দেখছি, যে আমাদের দেশের ইতিহাসটা কি। তো এইখানে আর কিছুই না, আগের মতো সেম জিনিসই পড়তে হবে, জাস্ট একটু কলেবরটা একটু বৃদ্ধি পাবে এই। আচ্ছা, 4 নম্বরে আমরা কি পড়বো, 4 নম্বরে হচ্ছে যে বাংলাদেশের যে ডেভেলপমেন্ট হয়েছে
তো আমাদের স্বাধীনতার পর থেকে তো 50 বছরের বেশি সময় পার হয়ে গেছে। তো এর আগের সরকারগুলো আসলে কি কি পদক্ষেপ নিছে আমাদের দেশের মানুষের জীবন মান উন্নয়নের জন্য, সেই জিনিসগুলো আমরা একটু দেখব। যেমন হচ্ছে এইখানে আমরা দেখব যে আমাদের পোভার্টি এলিভিয়েশন অর্থাৎ দারিদ্র বিমোচনটা কিভাবে হইছে, বা আমাদের হচ্ছে স্বাধীনতার পর থেকে জিডিপি, এনএনপি, জিডিপি এগুলা কিভাবে বৃদ্ধি পাইছে, বা বর্তমানে আমাদের এই সূচকগুলার লেভেলটা কি আছে, কিভাবে আমরা এটাকে আরো সামনে নিতে পারি। তো এই ব্যাপারগুলো হচ্ছে আমাদের এখানে আলোচ্য বিষয়। তারপরে কি বাংলাদেশের এনভায়রনমেন্ট এবং নেচার, যে বাংলাদেশ আসলে জলবায়ুগত দিক থেকে কোথায় আছে এবং সেটার কনজারভেশনের জন্য আমরা সবসময় একটা কথা বারবার শুনি যে জলবায়ু পরিবর্তিত হয়ে যাচ্ছে। তো এর উপরে বাংলাদেশের একটা ইম্প্যাক্ট আছে যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে লবণাক্ততা অনেক বেশি, বা সমুদ্রের স্তর ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তো এই ক্ষেত্রে আসলে আমাদের দেশের কি করণীয় আছে এবং এখানে আমরা কিভাবে আমাদের জীববৈচিত্র্যকে প্রিজার্ভ করতে পারি, কিভাবে আমরা সাস্টেইনেবিলিটি আনতে পারি, তো এই জিনিসগুলো আমাদেরকে একটু বিস্তারিত রিটেনের জন্য পড়তে হবে। আচ্ছা, সর্বশেষ কি থাকতেছে, ন্যাচারাল রিসোর্সেস অফ বাংলাদেশ। আমরা জানি বাংলাদেশে অনেকগুলা গ্যাস ক্ষেত্র আছে, বাংলাদেশে কয়লার খনি আছে। তো এই বাংলাদেশের এইগুলা হচ্ছে ন্যাচারাল রিসোর্স। তো কোথায় কয়টা খনি আছে, কোথায় কি পাওয়া যায়, তো এই বিষয়গুলো আমাদেরকে একটু জানতে হবে, যেন বাংলাদেশের এই সম্পদগুলা কাজে লাগিয়ে কিভাবে আমরা দেশের উন্নতি করতে পারি, কিভাবে দেশের মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে পারি, সেই সম্পর্কে আমাদের একটা আইডিয়া হতে পারে যদি আমরা ন্যাচারাল রিসোর্সগুলো সম্পর্কে একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং আমাদের থাকে। আচ্ছা, তারপরে কি আসতেছে, তারপরে যে একটু আগে আমরা বললাম কনস্টিটিউশন। কনস্টিটিউশন আসলে কি, কনস্টিটিউশন হচ্ছে স্টেটের পলিসি, যে একটা স্টেট কিভাবে চলবে। তারপরে তার অ্যামেন্ডমেন্ট মানে সংশোধনী, কি কি সংশোধনী হয়েছে, এবং সংবিধান থেকে আমাদের কি কি পড়তে হবে, তার প্রিএম্বল কি, ফিচার কি, ডিরেক্টিভ প্রিন্সিপল কি, অর্থাৎ ওই যে শুরুতে প্রস্তাবনা কি ছিল, এটার বৈশিষ্ট্য কি, এইটাকে হচ্ছে ডিফাইন করে কি কি বৈশিষ্ট্য, এগুলো আমাদের জানতে হবে। এবং আমরা প্রিলি পড়ানোর সময়ও কিন্তু এটা বলছি যে কনস্টিটিউশন যদি আপনি ভালো মতো পড়েন তাহলে আপনি কি জানতে পারবেন, সরকারের অংশগুলা কি কি, অর্গানগুলা কি কি, সরকারের বিচার বিভাগ, শাসন বিভাগ, আইন বিভাগ, এই তিনটার কোনটার কি কাজ, এই যে লেজিসলেটিভের কাজ কি, এক্সিকিউটিভের কাজ কি, জুডিশিয়ারির কাজ কি, এই প্রত্যেকটা জিনিস সিলেবাসে আলাদা আলাদা করে দেওয়া আছে। এবং এই প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমরা ডিটেল কিভাবে জানবো, আমরা যদি কনস্টিটিউশনটাকে একটু ভালো মতো পড়াশোনা করি, কনস্টিটিউশনের প্রত্যেকটা বিভাগের কি কি কাজ সেটা খুব সুন্দরভাবে আলাদা করে বলে দেওয়া আছে। তো এই জিনিসগুলো আমাদের একটু দেখতে হবে যে কি কি আছে। আচ্ছা, এরপরে আসতেছে কি বাংলাদেশের ফরেন পলিসি অ্যান্ড এক্সটার্নাল রিলেশনস অফ বাংলাদেশ। তো বর্তমান বিশ্বে কোনো রাষ্ট্রই তো আসলে আলাদা না, প্রত্যেকটা রাষ্ট্র তার নিজের প্রয়োজনে অন্যান্য রাষ্ট্রের সাথে সম্পর্ক তৈরি করে। তো এই সম্পর্কগুলো তারা কিভাবে তৈরি করে, যেমন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, আবার আমাদের বাণিজ্যিক অংশীদার হচ্ছে চীন, আবার আমাদের আমরা যে তৈরি পোশাক রপ্তানি করি তার সবচেয়ে বড় মার্কেট যুক্তরাষ্ট্র। এই প্রত্যেকটা দেশের সাথেই তো আমাদের একটা সম্পর্ক মেনটেন করতে হয়। তো সেই সম্পর্কটা আমরা মেনটেন করব কিসের ভিত্তিতে, এই যে ফরেন পলিসির ভিত্তিতে। তার মানে আমাদের দেশের একটা কি থাকতে হবে, একটা সুনির্দিষ্ট ফরেন পলিসি থাকতে হবে, এবং সেই ফরেন পলিসির কি থাকবে সেই গোলটা আমাদের জানতে হবে, তার ডিটারমিনেন্ট কি কি বৈশিষ্ট্য এটাকে সূচিত করে সেটা আমাদের জানতে হবে, এবং এই ফরেন পলিসি কিভাবে আমাদের দেশের স্বার্থ উদ্ধার করে সেই সম্পর্কে আমাদের একটা পরিষ্কার ধারণা রাখতে হবে। এছাড়া বাংলাদেশ বিভিন্ন সংগঠনের সদস্য, যেমন সংগঠন বলতে কি বিমস্টেক, সার্ক, D8, এই অর্গানাইজেশনগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এবং বাংলাদেশ যেহেতু এই সংগঠনগুলোর সদস্য, সেইখানে বাংলাদেশের এখন পর্যন্ত অ্যাচিভমেন্ট কি কি, অ্যাক্টিভিটি কি কি, সেগুলো আমাদের একটু জানতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে কি বাংলাদেশের পলিটিক্যাল পার্টি কি আছে, তাদের হিস্ট্রি কি আছে, তাদের অ্যালায়েন্স কি আছে, তাদের ইন্টার এবং ইন্ট্রা পার্টি রিলেশন কেমন। ইন্ট্রা মানে হচ্ছে পার্টির মধ্যে রিলেশন, আর ইন্টার হচ্ছে একটা পার্টির সাথে আরেকটা পার্টির রিলেশন কি। তো এই ব্যাপারগুলো আমাদের জানতে হবে। আমরা যদি এই 7 নাম্বারটা ভালো করে পড়ি তাহলে আমাদের 8 কাভার হবে, 10 কাভার হবে, এবং 9-এরও একটা অংশ কাভার হয়ে যাবে। অর্থাৎ সংবিধান হচ্ছে আমি মনে করি বাংলাদেশ বিষয়াবলিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, যেটা একটা পড়লে একাধিক চ্যাপ্টার কাভার হয়ে যায়। আমরা পরের স্লাইডে যাই। আচ্ছা, এরপরে আমরা বলেছি যে বাংলাদেশের আসলে সরকার ব্যবস্থা কেমন, গণতান্ত্রিক। তার মানে এই গণতান্ত্রিক সরকার ব্যবস্থা একটা নির্দিষ্ট সময় পর পর নির্বাচন হয়। তাহলে নির্বাচন যে হয় সে নির্বাচনটা কারা অনুষ্ঠান করে,
এটা করে হচ্ছে ইলেকশন কমিশন। তাহলে ইলেকশন কমিশন সম্পর্কে আমাদের জানতে হবে, ইলেকটোরাল ল সম্পর্কে আমাদের জানতে হবে যে কোন আইনের ভিত্তিতে ইলেকশন হয়। এই আইনটার নাম হচ্ছে আরপিও, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার, এটা আমাদের জানতে হবে। তারপরে হচ্ছে আমাদেরকে জানতে হবে কন্টেম্পোরারি কমিউনিকেশন, যে বাংলাদেশ সরকার আসলে কিভাবে কমিউনিকেট করে, আইসিটি ক্ষেত্রে কি কি আমাদের ডেভেলপমেন্ট হয়েছে। তারপরে নাগরিকরা যদি কোনো তথ্য জানতে চায়, সরকার তাদেরকে এটা জানায় যে আইনের মাধ্যমে, সেটা হচ্ছে রাইট টু ইনফরমেশন। তারপরে এখন আমরা দেখি যে সরকারের অনেক কাজই আমরা অনলাইনে বিভিন্ন সার্ভিস পেয়ে থাকি, ই গভর্নেন্স, এটা সম্পর্কে আমাদের একটু পড়াশোনা করতে হবে। তারপরে আমাদের জানতে হবে হচ্ছে নন ফর্মাল ইনস্টিটিউশন, সিভিল সোসাইটিগুলোর কাজ কি, এনজিওগুলোর কাজ কি, ইন্টারেস্ট গ্রুপের কাজ কি, এগুলো প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা প্রিলিমিনারির সময় পড়ে আসছি। জাস্ট এইখানে আমাদেরকে ওই জিনিসটা আরেকটু বিস্তারিতভাবে পড়তে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে গ্লোবালাইজেশন ইন বাংলাদেশ। বাংলাদেশ তো আসলে আমি একটু আগে যেটা বললাম যে বিভিন্ন দেশের সাথে সম্পর্ক করে, সিমিলারলি বিভিন্ন যে আন্তর্জাতিক সংগঠন আছে, যেমন হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, এই জায়গাগুলো থেকে কিন্তু বাংলাদেশ প্রায়ই লোন নিয়ে থাকে। তো এই লোনগুলো তারা কিভাবে নেয়, বা তাদের সাথে বাংলাদেশের সম্পর্কটা আসলে কি, কিভাবে কাজ করে, বা আমরা বিভিন্ন সময় জানি যে বিভিন্ন কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করতে আসে, মাল্টিন্যাশনাল কোম্পানি আসলে কি, কিভাবে কাজ করে। একটা উদাহরণ দেওয়া যায়, কোকা কোলা বাংলাদেশে আছে, কোকা কোলা কিন্তু আমেরিকাতেও আছে। তো এই কোকা কোলা হচ্ছে একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, তো এদের বিনিয়োগের ধরনটা কি, তো এই জিনিসগুলো আমরা হচ্ছে এই চ্যাপ্টারের মধ্যে পড়ব। এরপরে আসতেছে জেন্ডার ইস্যু অ্যান্ড ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ। আমরা জানি স্বাধীনতার পর থেকে বিগত 50 বছরে বাংলাদেশের নারীরা অভূতপূর্ব উন্নতির মধ্য দিয়ে গেছেন। বাংলাদেশের মাতৃমৃত্যু হার এখন পৃথিবীর মধ্যে অনেক কম, মানে বাংলাদেশ এখানে একটা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করছে। বাংলাদেশে যে টোটাল ওয়ার্কফোর্স, সেখানে নারীর অংশগ্রহণ এটাও পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। যেমন আমাদের যেটা প্রধান অর্থনীতির একটা চালিকা শক্তি হচ্ছে গার্মেন্টস সেক্টর, সেখানে কিন্তু আমাদের দেশের নারীরা একটা খুব চমৎকার ভূমিকা রাখতেছেন। তো এই ব্যাপারগুলো সম্পর্কে আমাদের এই জেন্ডার ইস্যুস চ্যাপ্টারে জানতে হবে। আর সব শেষে যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটা একাই ক্যারি করে 50 মার্ক, অর্থাৎ এই 200 মার্কের পরীক্ষাতে 50 মার্ক হচ্ছে শুধুমাত্র এই একটা চ্যাপ্টারে। এই চ্যাপ্টারটা আসলে কি, এই চ্যাপ্টারটা হচ্ছে, আমি যদি জাস্ট একটা লাইন বলি, এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের মহান মুক্তিযুদ্ধ। তার মানে আমাদেরকে খুবই বিস্তারিতভাবে মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে হবে, যে মহান মুক্তিযুদ্ধের আমাদের প্রেক্ষাপট কি ছিল, সেই কোন প্রেক্ষাপটে যুদ্ধটা সংগঠিত হয়েছে, এবং সেই যুদ্ধে কি কি ঘটনা ঘটেছে, সেখানে আমাদের মুক্তিবাহিনী কিভাবে নিজেদেরকে অর্গানাইজ করেছে, কতগুলো সেক্টর ছিল, সেখানে কমান্ডার কারা কারা ছিলেন, তারা যুদ্ধটাকে কিভাবে পরিচালনা করেছেন। এরপরে হচ্ছে যুদ্ধকালীন পরিস্থিতিতে কোন কোন দেশ আমাদের মিত্র হিসাবে ছিল, কোন কোন দেশ মুক্তিযুদ্ধে আমাদের বিপক্ষে ছিল, এই সব কিছু হচ্ছে আমাদের এই শেষ টপিকে আলোচনার বিষয়বস্তু। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা যদি পড়ি, আমাদের মোটামুটি বাংলাদেশ বিষয়গুলির সিলেবাস কভার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এখন আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস বলবো, সেটা হচ্ছে আমাদের এই যে 200 মার্কের বাংলাদেশ বিষয়গুলি, এখানে কিন্তু আসলে প্রশ্নের কোনো মানে ঠিক ঠিকানা নেই। আমরা বিভিন্ন সময় দেখি যে 20 মার্কের বড় বড় প্রশ্নও আসে, 15 মার্কের প্রশ্নও আসে, 10 মার্কেরও আসে, 5 মার্কেরও আসে, মানে যে কোনোভাবেই প্রশ্ন আসতে পারে। সেটা কত মার্কের আসবে আপনি জানেন না। ধরেন আপনার প্রশ্ন এমন হতে পারে যে আপনাকে টোটাল 10টা প্রশ্ন দিল, প্রত্যেকটা 20 মার্ক, এভাবেও কোশ্চেন আসতে পারে। অথবা আপনাকে 10টা প্রশ্ন দিল, এক একটা 20 মার্ক। আবার এমন হইতে পারে আপনাকে 40টা প্রশ্ন দিল, এক একটা 5 মার্ক, যে কোনো কিছুই হইতে পারে। আবার ধরেন আমি এই যে এইখানে যেটা বললাম যে 10টা প্রশ্ন, এক একটা 20 মার্ক, তাহলে এই 10টা প্রশ্নের প্রত্যেকটার মধ্যে আবার 10 মার্কের 2টা ছোট ছোট প্রশ্ন থাকতে পারে, বা হচ্ছে একটা 15 মার্কের প্রশ্ন, একটা 5 মার্কের প্রশ্ন থাকতে পারে। তার মানে প্রত্যেকটা টপিক আপনি যখন পড়বেন, আপনাকে কিভাবে পড়তে হবে, যে ওই টপিক থেকে যদি 20 মার্কের একটা প্রশ্নের উত্তর করতে হয়, তখন আপনি কিভাবে সেই উত্তরটা করবেন, সেভাবে আপনার একটা মাথায় ম্যাপিং করতে হবে। যদি 15 মার্কে আসে তখন কিভাবে করবেন, 10-এ আসলে কিভাবে, 5-এ আসলে কিভাবে। ধরেন আপনার একটা প্রশ্ন আসছে 5 মার্কে, আপনি সেই প্রশ্ন সম্পর্কে অনেক কিছু জানেন, এখন সব কিছু যদি আপনি লেখা শুরু করেন পরীক্ষার খাতায়, আপনি তো আপনার উত্তর শেষ করতে পারবেন না।
সুতরাং আপনাকে বুঝতে হবে কোথায় কোনটা লিখতে হবে এবং কোথায় কোনটা ছাড়তে হবে। সেটা কিভাবে বুঝবেন? আপনি নাম্বারের দিকে তাকাবেন। যদি নাম্বার বেশি থাকে তখন আপনি বেশি বিস্তারিত লিখবেন, আর নাম্বার কম থাকলে সেভাবে লিখবেন। তো এই হচ্ছে আমাদের মোটামুটি বাংলাদেশ বিষয়াবলী সিলেবাস সম্পর্কে আলোচনা। আশা করি আপনাদেরকে একটা আন্ডারস্ট্যান্ডিং দিতে পেরেছি, এবং এই আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে আপনাদের যে বাংলাদেশ বিষয়াবলীর পড়াশোনা সেটা একটু সহজতর হবে। ধন্যবাদ সবাইকে।